প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহদ্বার পানে। জীবনে রেখে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে, আলোকে আলোকে। জীবনে রেখে রাখিতে পারে আমার প্রথম উপন্যাস। প্রকাশকাল 1997, ফেব্রুয়ারি মাসে। উৎসর্গ করেছি যাকে, তার নাম মোহাম্মদ হারুন, যিনি সবসময় আমাকে সাহিত্য চর্চায় উৎসাহ জুগিয়েছেন। তাকে এখন পড়ছি উপন্যাসটির মুখবন্ধ। জীবনে রেখে রাখিতে পারে গ্রন্থ সম্বন্ধে কিছু প্রাসঙ্গিক কথা বলা দরকার মনে করি। এখানে দুটি গল্প একটি ভাবধারাকেই বহন করছে। একটি গল্পে স্ত্রীর বক্তব্য, অন্যটিতে স্বামীর জবানবন্দি। একটি গল্প আরেকটির পরিপূরক। এই গল্প দুটি নিছক কাল্পনিক, কোনো ঐতিহাসিক চরিত্র নির্ভর নয়, কিংবা কোনো বাস্তব ঘটনার ছায়া অবলম্বনেও নয়। আবহমান কাল ধরে নারী পুরুষের এই জটিল সম্পর্ক নিয়ে এই গল্প দুটি লেখা। স্থান কাল অতিক্রম করে এই পাত্রপাত্রী চিরকাল নীড় রচনা করবে, হাসবে, কাঁদবে। উপগ্রহের মতো কেউ কাউকে কাছেও টানবে না, দূরেও যেতে দেবে না। সমাজ সংসারে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে নানা রকম সম্পর্কে আবদ্ধ থাকে। বিমল মিত্র বলেছেন, তার মধ্যে সবচেয়ে জটিল সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। বস্তুত স্বামী স্ত্রীর বন্ধন সত্যি রহস্যময়। পরিবার ও সমাজ মিলে এই সেতুবন্ধন রচনা করে, কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার দায়িত্ব কার, সে শুধু বিধাতাই জানেন। দায়িত্বটি কার তা যদি মানুষের জানা থাকত, তবে সব দম্পতিই সুখের সাগরে অমল ধবল পাল তুলে দিয়ে জীবন তরী বয়ে যেত। আমার লেখা দুটিতে নীলা বিবাহিত জীবনে সুখী হতে চেয়েছিল। সুখে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার তা ছিল, কিন্তু বিধি বাম, তার ভাগ্যে তা জোটেনি। অথচ সুখ তার হাতের কাছেই ছিল, কিন্তু মুঠোর ভিতর আসেনি। অন্যদিকে নায়ক ইলিয়াস নীলাকে ভালোবাসতে পারেনি তা নয়, সাহস করে ভালোবাসা দিতে পারেনি, পাছে নীলা তাকে প্রতারক মনে করে। ইলিয়াস খান সাহসী হলে হয়তো তারা জীবনে সুখী হতো, অথবা আরো বেদনা আরো জটিলতা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনত। গল্প দুটি কাল্পনিক হলেও বাস্তবে এমন ঘটনা ঘটে না এমন নয়, কারণ লেখকের অভিজ্ঞতা বাস্তব থেকেই অর্জিত। হয়তোবা কারো জীবনের ঘটনা আংশিক হলেও মিলে যাবে। ধন্যবাদ। এবার শুরু করছি আমার উপন্যাসটির প্রথম পর্ব। সুখ আর দুঃখ পাশাপাশি তাদের বসবাস। তারা পালাক্রমে আসে মানুষের জীবনে। দুঃখের অতলে তলিয়ে গিয়েও মানুষ আবার সুখের স্বপ্ন দেখে। স্বপ্ন বুকে বেঁধে আবার পথ চলে। আমারও ছিল সুখ, নিরবচ্ছিন্ন সুখ, স্বপ্ন আর আশা। কিন্তু সেই যে সেবার বর্ষার বানে ভেসে গেল আমার সুখ, আর এলো না। বিয়ে হয়েছিল আমার কোনো এক বিস্তৃত আষাঢ়ের প্রথম দিবসে। নিজেকে ভেবেছিলেন যক্ষপ্রিয়া। বারবার পুলকিত হয়েছি সে দিনটির কথা ভেবে। কত কল্পনার জাল যে বুনেছি তা ভাবলে আজ আমার বিস্ময়ের সীমা থাকে না। মা বাবা ভাই বোন পরিবেষ্টিত আমার জীবন, সকলের ছোট, সবার স্নেহে আদরে লালিত। সুন্দর করে কথা বলতে ভালোবাসি সেই ছোটবেলা থেকে, তাই প্রত্যেকে আমাকে ভালোবাসে। আমিও তাই আদরটুকু হারাতে চাইতাম না। দিনে দিনে আমি লেখাপড়ায়, কাজে কর্মে, বুদ্ধিতে, নৈপুণ্যে চৌকস হয়ে উঠলাম। উদ্ধত জিনিসটি আমার কখনো ভালো লাগে না। বিনয়, নম্রতা আর চাঞ্চল্যের মাধুরী দিয়ে আমি আমার পরিচিত পৃথিবীতে এক আধিপত্য বিস্তার করেছিলাম। ভেবেছিলাম জীবন এমনই সহজ, সারা জীবন সুখ নামের পাখিটি সোনার খাঁচায় ধরে রাখব। সেই আষাঢ়স্য প্রথম দিবসটি আমার মধুময় দিনগুলির বিদায়ের সূচনা মাত্র। অচেনা জগতের অজানা পথে পা রাখলাম। নাটক, নোভেল আর গল্পের বইতে
কত কথা, কত দৃশ্য মনে পড়তে লাগলো। লজ্জায়, ভয়ে, আনন্দে আমি যেন শিউরে উঠতে লাগলাম। অতিথি অভ্যাগতরা একে একে বিদায় নিলেন। রেখে গেলেন আমার জন্য তাদের অন্তরের আশীর্বাদ। শুধু সেদিনের জন্য নয়, সারা জীবনের জন্যে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর যেন কাটতে চায় না। অবশেষে আমার স্বামী ইলিয়াস খান ঘরে এলেন। তিনি যেন আমাকে দেখতেই পেলেন না। আমি নতশিরে একটি কথা শোনার জন্য অপেক্ষা করছি। আমার প্রতীক্ষার কোথায় সমাপ্তি জানি না। তিনি যথারীতি তার শোবার প্রস্তুতি নিলেন। তারপরে গম্ভীর আওয়াজ তুলে আমাকে চেঞ্জ করে শুয়ে পড়তে আদেশ দিলেন। তিনি নিজেও শয্যা গ্রহণ করলেন। আমি তখন বিস্ময়ে বিমূঢ়। কি করা উচিত কিছুই মনে পড়ছে না। সময়ের মধ্যে আরো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে তিনি ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছেন। কোনো এক অবাক পৃথিবীর দরজা করুণ আর্তনাদ করে আমার সামনে খুলে গেল। আমি একের পর এক কেবল বিস্মিত হচ্ছি। কতক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে পালঙ্ক থেকে নেমে সোফায় উপবেশন করলাম। যার ঘরে বসে আছি তার সঙ্গে আমার কোনো রকম পরিচয় নেই। কেমন এক অস্বস্তি আমাকে ঘিরে ধরল। মান, অভিমানে ক্লান্ত চিত্ত আমার কখনো নিদ্রাদেবীর পাশে পরশ পেয়েছিল তা জানি না। ভোরে দোয়েলের পাখির শিস শুনতে আমার সবসময় ভালো লাগে। সেই দোয়েলের শিস শুনে আজও জেগে উঠলাম। আমি যে কোথায় ঠিক বুঝে উঠতে পারছি না। কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম আমি আমার নিজের শয্যায় নেই। আমি আবার নবপরিণীত স্বামীর শয়নকক্ষে সোফায় অর্ধশায়িত। চমকে উঠলাম যেন বিদ্যুতের স্পর্শ পেয়ে। অতি সন্তর্পণে নববধূর চোখ ধাঁধানো পোশাক বদলে হাত মুখ ধুয়ে এ বাড়ির বাতায়ন পাশে এসে দাঁড়ালাম। চোখে পড়ল নতুন পরিবেশ। আমার চিরচেনা নিত্যদিনের পরিবেশ নয়। হঠাৎ চোখের কোলে অশ্রুর বান এলো। চোখ ঢেকে কেঁদে যাচ্ছি নীরবে। সব দুঃখ যেন আমার একার। একটু পরে চারিদিকে চোখ তুলে দেখলাম সুন্দর ছিমছাম বাগান, বিচিত্র ফুলে সজ্জিত, সামনে গেট, তারপর অপরিসর রাস্তা। দুই একটা যানবাহন চলতে শুরু করেছে। পথের ওপারে মাঠ, মাঠের অপর দিকে আবার উঁচু উঁচু দালান কোঠা। তবুও এসবের মাথার উপর দিয়ে দেখতে পেলাম সূর্যোদয় দূরে দিগন্ত রেখায়। আমার নতুন জীবনের প্রথম সূর্যোদয়। প্রশ্ন রাখলাম নিজের ভাগ্যের কাছে। এদিন আজি কোন ঘরে কেউ খুলে দিলে দ্বার, আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।